আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। বিশ্বের বহু দেশ ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চায় বলছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। দ্রুত যুক্তরাষ্ট্রকে হটিয়ে বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে চীন। মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করছে ইরান সরকার বলছেন হাসান রুহানি। ইমরান খানকে বিদায় করতে গণপদত্যাগ কৌশল আসছে পাকিস্তানে। এবং সর্বশেষ থাকছে মরক্কোর বাদশাহ ইসরায়েল সফরে আমন্ত্রিত। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। বিশ্বের বহু দেশ ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চায় বলছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, শুধু মার্কিন বিরোধী দেশগুলোই নয়, একই সঙ্গে ওয়াশিংটনের মিত্র ইউরোপীয় দেশগুলো মার্কিন মুদ্রা ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। কারণ ইউরোপও এটা উপলব্ধি করা শুরু করেছে যে ওয়াশিংটন ডলারকে অন্য দেশের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, চীন, রাশিয়া, ইরান সহ সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য অন্য দেশগুলো তাদের ব্যবসা ও পুঁজি বিনিয়োগের জন্য ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে চায়। এছাড়া ইউরো মুদ্রার অবস্থান যথেষ্ট শক্তিশালী থাকায় ইউরোপের দেশগুলো ডলারের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। পর্যবেক্ষকরা বলছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের এই বক্তব্য থেকে দুটি বাস্তবতা ফুটে উঠেছে। প্রথমত, এতে করে আন্তর্জাতিক বাণিজ্যে একক আধিপত্য ও বৈদেশিক মুদ্রা রিজার্ভের অন্যতম মাধ্যম হিসাবে ডলারের প্রভাব কমে আসবে। আন্তর্জাতিক অর্থ তহবিলে অর্থ লেনদেন থেকে বোঝা যায়, চলতি বছর প্রথম 3 মাসে বিশ্বের মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে ডলারের ব্যাপক ব্যবহার কমে গেছে। এই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় 3 মাসে ডলার রিজার্ভের পরিমাণ 60.4% ছিল, অথচ এবং এর আগে দ্বিতীয় 3 মাসে এ পরিমাণ ছিল 61.2%। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দ্বিতীয় বাস্তবতা হচ্ছে, মার্কিন বিরোধী কিংবা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর ওপর আর্থ, রাজনৈতিক ও বাণিজ্য ক্ষেত্রে চাপ সৃষ্টির জন্য ডলারকে অস্ত্র হিসাবে ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ ক্রমেই সোচ্চার হচ্ছে। প্রকৃতপক্ষে মার্কিন সরকার বিশ্বের বড় বড় কোম্পানি, ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাকে ডলারের উপর নির্ভরশীল করে তুলে তাদের অবৈধ স্বার্থ হাসিলের জন্য এইসব সংস্থাকে অন্য দেশের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। দুই বৃহৎ শক্তি চীন ও রাশিয়া সাম্প্রতিক বছরগুলোতে নানাভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ও হয়রানির শিকার হয়েছে। 2018 সাল থেকে যুক্তরাষ্ট্র চীনের সাথে বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং বেইজিংকে চাপে রাখার জন্য ওয়াশিংটন ডলারকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গেও একই আচরণ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে হোয়াইট হাউস। মস্কো এটা বুঝতে পেরেছে যে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডলারের উপর থেকে নির্ভরশীলতা কাটিয়ে ওঠা যাবে। এছাড়া কঠোর মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন ইরান ও ভেনেজুয়েলার মতো দেশগুলো একই রকমের চিন্তাভাবনা করছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোয়ান সম্প্রতি বলেছেন, মুসলিম দেশগুলোর উচিত ডলারের উপর নির্ভরশীলতার মাত্রা কমিয়ে আনা। তিনি বলেন, এই দেশগুলোর উচিত বৈদেশিক মুদ্রার পরিবর্তে নিজ মুদ্রা ব্যবহার করা। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিন স্বেচ্ছাচারী নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজ ক্রমেই ঐক্যবদ্ধ হচ্ছে এবং তারা বিশ্বে ডলারের একক আধিপত্য ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এরই মধ্যে বহু দেশ ডলারের ব্যবহার কমিয়ে আনা শুরু করেছে। এ অবস্থায় রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সংক্রান্ত বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন। দ্রুত যুক্তরাষ্ট্রকে হটিয়ে বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে চীন। পূর্ব ধারণার চেয়েও দ্রুত যুক্তরাষ্ট্রকে হটিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে চীন।
পশ্চিমাদের তুলনায় করোনা ভাইরাস মহামারী ভালোভাবে মোকাবেলা করেছে চীন। এর জেরেই পূর্ব নির্ধারিত সময়ের 5 বছর আগে মার্কিনদের ছাড়িয়ে যাচ্ছে তারা। যুক্তরাজ্য ভিত্তিক অর্থনৈতিক পরামর্শক সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ অর্থাৎ CEBR এই তথ্য জানিয়েছে। শনিবার অর্থাৎ 26শে ডিসেম্বর CEBR এর এক প্রতিবেদনে বলা হয়েছে 2028 সালেই বর্তমান বিশ্বের বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পরস্পরের সঙ্গে জায়গা বদল করবে। সংস্থাটির হিসাবে 2023 সালের মধ্যে চীন উচ্চ আয়ের দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। 2035 সালেও বিশ্বের বৃহত্তম অর্থনীতির খেতাব থাকবে তাদের দখলে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং গত মাসে জানিয়েছিলেন তার 5 বছর মেয়াদী পরিকল্পনায় 2035 সালের মধ্যে চীনের অর্থনীতির আকার দ্বিগুণ করা খুবই সম্ভব। তার ওই পরিকল্পনায় আগামী 15 বছরের মধ্যে আধুনিক সমাজতন্ত্র অর্জনের কথা বলা হয়েছে। CEBR বলছে বিশ্বে সবের আগে করোনা ভাইরাস মহামারীর আঘাত লেগেছিল চীনের অর্থনীতিতে, কিন্তু দ্রুতই তারা সেটি পুনরুদ্ধার করেছে। এ কারণে পশ্চিমা দেশগুলোর উচিত এশীয় কী হচ্ছে সেদিকে আরও বেশি মনোযোগ দেওয়া। দ্রুত অর্থনৈতিক শক্তি শুধু চীনই বাড়ছে না, সমানতালে এগিয়ে যাচ্ছে এশিয়ার আরেক দেশ ভারতও। বর্তমানে 6 নম্বরে থাকলেও আগামী 1 দশকের মধ্যে তারা হয়ে উঠবে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি। জাপান বর্তমানে 3য় বৃহত্তম অর্থনীতি হলেও 2030 সালে তারা নেমে যাবে 4র্থ অবস্থানে। মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার চেষ্টা করছে ইরান সরকার, বলছেন ডক্টর হাসান রুহানি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন তেহরানের উপর আমেরিকা যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অকার্যকর করার চেষ্টা করছে তার সরকার। একই সঙ্গে ওষুধ সহ যে সমস্ত জরুরি পণ্য আমদানির ব্যাপারে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে তার কঠোর নিন্দা জানান প্রেসিডেন্ট রুহানি। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় গঠিত ন্যাশনাল টাস্ক ফোর্স এর বৈঠকে তিনি শনিবার এসব কথা বলেন। এর কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিও মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার জন্য ইরানি জনগণ এবং সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, সর্বোচ্চ নেতা মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা সেই প্রচেষ্টা শুধু ঘণ্টা ভিত্তিক চালাচ্ছি না, বরং প্রতি মুহূর্তে সেই প্রচেষ্টা চলছে। এর অংশ হিসাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি এবং বিভিন্ন দেশের কাছে রপ্তানির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বৈঠকে প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, ইরান আভ্যন্তরীণভাবে করোনা ভাইরাস মোকাবেলার জন্য ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে, একই সঙ্গে বৈদেশিক একটি ভ্যাকসিন কেনার চেষ্টা চালাচ্ছে। প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, তার দেশের জনগণের ওপর কোনোভাবেই কোনো দেশের অবিশ্বস্ত ভ্যাকসিনের পরীক্ষা চালাতে দেওয়া হবে না। ইমরান খানকে বিদায়ী করতে গণপদত্যাগ কৌশল আসছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন PTI অর্থাৎ পাকিস্তান তেহরিক ইনসাফ সরকারকে বিপাকে ফেলতে সংসদে বিরোধী দলীয় সদস্যরা একযোগে পদত্যাগের কৌশল প্রয়োগ করার সম্ভাবনা দেখা দিয়েছে। 11টি বিরোধী দল নিয়ে গঠিত জোট PDM অর্থাৎ পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট যে কোনো সময় এই পদক্ষেপ নিতে পারে। জোটভুক্ত দল পাকিস্তান পিপুলস পার্টি অর্থাৎ PPP এর চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, আইন প্রণেতাদের গণপদত্যাগ হবে ইমরান সরকারের ওপর আণবিক বোমা ছোড়ার মতো। বিলাওয়াল বলেন, PDM এর সিদ্ধান্ত অনুসারে আইন প্রণেতারা 31শে ডিসেম্বরের মধ্যে তাদের দলীয় প্রধানের কাছে পদত্যাগপত্র দাখিল করবেন। দলীয় প্রধানেরা পরে তা স্পিকারের কাছে পেশ করবেন। এটা PDM এর সর্বসম্মত সিদ্ধান্ত। জিও নিউজ জানায়, বিলাওয়াল ভুট্টো বলেন, আমরা যারা PDM এ আছি সবাই কাতারবদ্ধ আছি। আমাদের সবার লক্ষ্য এক, দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। তাই আণবিক বোমার নিচেই পড়বার আগে ইমরান খানকে বলি, পদত্যাগ করুন। PPP চেয়ারম্যান বলেন, ইমরান তো দেশের প্রধানমন্ত্রী নন, তিনি PTI এর প্রধানমন্ত্রী। ক্ষমতার প্রথম দিন থেকে তিনি ফেসবুক আর টুইটার চর্চায় ব্যস্ত, তাই তাকে টুইটার ও ফেসবুকের প্রধানমন্ত্রীও বলা যায়।
পিটিআই সরকার পাকিস্তানকে মুদ্রাস্ফীতির যন্ত্রণা দিয়ে চলেছে। তিনি আরও গরমের সংকট দিয়েছে। এখন আমরা পাচ্ছি গ্যাসের সংকট, অভিযোগ করেন বিলওয়াল ভুট্টো জারদারি। মরক্কোর বাদশাহ ইসরায়েল সফরে আমন্ত্রিত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ ফোন আলাপ করেছেন। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী মরক্কোর বাদশাহকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। শুক্রবার নেতানিয়াহুর দপ্তর এই খবর জানায়। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের প্রতিনিধির রাবাতে মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ চুক্তি স্বাক্ষর করার 3 দিন পর তারা এই ফোন আলাপ করেন। নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে বলা হয়, ওই দুই নেতা দুই দেশের মধ্যে ফের সম্পর্ক স্থাপন করার বিষয়ে পরস্পরকে অভিনন্দন জানান। বিবৃতিতে আরও বলা হয়, এই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া ও মেকানিজম নির্ধারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইহুদি এই রাষ্ট্রের সঙ্গে এবছর সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে মরক্কো হচ্ছে তৃতীয় আরব দেশ। এদিকে সুদান এই পথ অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতিতে বলা হয়, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ ফোন আলাপ চলাকালে নেতানিয়াহু ষষ্ঠ মোহাম্মদকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানান। মরক্কোর রয়্যাল ক্যাবিনেটের বিবৃতিতে শুক্রবার ফোন আলাপের কথা নিশ্চিত করা হলেও নেতানিয়াহুয়ের আমন্ত্রণের ব্যাপারে কিছু উল্লেখ করা হয়নি। বিবৃতিতে বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ মরক্কোন বংশোদ্ভূত ইহুদি সম্প্রদায় এবং মরক্কোর মধ্যে শক্তিশালী ও বিশেষ সম্পর্কের কথা স্মরণ করেন। এতে আরও বলা হয়, তিনি ফিলিস্তিন প্রশ্নে মরক্কোর অবস্থান সুসংগত, অবিচল ও অপরিবর্তিত থাকার কথা পুনর্ব্যক্ত করেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।